এবং আরেকটা মেসেজও আছে যে আমরা যেটা বলি যে অস্ত্রের থেকে কলমের জোর অনেক বেশি, তো তার মানে বিদ্যার স্থান অনেক উপরে। তো সেই হিসেবে সরস্বতীকে আমরা বড় হিসেবে দেখাচ্ছি এই কারণেই যে আমাদের শিক্ষা সংস্কৃতির জায়গা অনেক উপরে। বাঙালি সবসময় ক্রিয়েটিভ হয়, শিক্ষার আলোয় মানুষ কিন্তু অনেক বেশি আলোকিত হয়। তো এটাই আমাদের কাছে মূল মেসেজ। এই পুরো যে স্ট্রাকচারটা, এটা পুরোটা আগে লোহা দিয়ে তৈরি করা হয়েছে। আসলে আমাদের প্রতিমা আছে 7.2 টন। আচ্ছা, তো এইটা আমাদের যে লোড ক্যাপাসিটি সেইটা ধরার জন্য এখানে সামনে একটা লোহা স্ট্রাকচার দেওয়া হয়েছে। আচ্ছা, মানে এই পুরো লোহা স্ট্রাকচারটা পুরো প্যান্ডেলের প্লাস ঠাকুরের যে সেটাকে নিতে পারে, ধরে রাখতে পারে, এটা ধরে রাখতে পারে। আচ্ছা আচ্ছা। বিগত বছরগুলিতে যথারীতি আমরা বিশ্বের সবথেকে বড় মা দুর্গা বা বিশ্বের সবথেকে বড় মা কালীর প্রতিমা কিন্তু দর্শন করে নিয়েছি, কিন্তু আমার মনে হয় এটা হয়তো 2025-এ প্রথমবার যেখানে আমরা বিশ্বের সবথেকে বড় মা সরস্বতী প্রতিমা দর্শন করতে চলেছি, যার উচ্চতা কিন্তু প্রায় 111 ফুট। তো কোথায় এই পুজোটা হচ্ছে, কিভাবে আপনারা এখানে আসবেন, এই পুজো সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটা শুরু করার আগে যারা প্রথমবার এই চ্যানেলে ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিয়ে দিতে চাই। নমস্কার, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর পারলে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবার কাছে এই তথ্যটা পৌঁছাতে পারে। আর অবশেষে যদি আপনারা এই চ্যানেলের তরফ থেকে এরকম আরো ভিডিও পরবর্তীকালে পেতে চান তাহলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আরেকটা কথা, যারা আমাদের ফেসবুক পেজটা এখনো ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা পারলে একবার আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই বলি কিভাবে আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন। এখানে আসার জন্য সবার প্রথম আপনাদের আসতে হবে নুঙ্গি স্টেশনে। শিয়ালদার সাউথ ডিভিশন বা দক্ষিণ শাখা থেকে বজবজ লোকাল ট্রেন ধরে 10 টাকার বিনিময়ে 1 ঘন্টারও কম সময় চলে আসতে পারবেন এই নুঙ্গি স্টেশনে। বজবজ স্টেশনের ঠিক আগের স্টেশনটাই হচ্ছে এই নুঙ্গি স্টেশন। ট্রেন থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে নামালো, আর এই যে রেল লাইন বরাবর বাঁ দিকের রাস্তাটা দেখছেন এটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে, আর এই রেল লাইন বরাবরই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু বজবজের দিকে। এবার এখানে ট্রেন থেকে নেবে ট্রেনটা বজবজের দিকে চলে যাচ্ছে, আপনাদেরকে উল্টো দিকে অর্থাৎ শিয়ালদার দিকে রিটার্ন হেঁটে যেতে হবে। এবার উল্টো দিকে কিছুটা হেঁটে আসার পর একটা ঢালু মতন জায়গা পাবেন যেখানে দেখবেন প্ল্যাটফর্মটা শেষ হয়ে যাচ্ছে। এই প্ল্যাটফর্ম শেষ হচ্ছে যেখানে, সেখান থেকে আপনাদের বাঁ দিক দিয়ে বাইরে বেরোতে হবে। দেখুন, প্ল্যাটফর্মের বাঁ দিক দিয়ে এই রেল লাইন পার হয়ে এই রাস্তা দিয়ে সোজা ঢুকে এলাম। এবারে এই রাস্তা দিয়ে খানিকটা হেঁটে এসেই ডান দিকে দেখবেন একটা রাস্তা ঢুকে গেছে, আর রাস্তার মুখেই কিন্তু অটো স্ট্যান্ডও দেখতে পাবেন। এবার এই ডান দিকের রাস্তা বরাবর আমাদের ঢুকে আসতে হবে। এখান থেকে আপনারা দুরকম ভাবে আসতে পারেন, হেঁটেও আসতে পারেন আর চাইলে অটোতেও আসতে পারেন। যদি অটোয় আসেন সেক্ষেত্রে বলবেন বাটানগর নিউল্যান্ডের পুজোর কথা, যে অটো যাবে সেই অটোয় উঠে পড়তে পারেন। আর যদি হেঁটে আসেন সেক্ষেত্রে সময় লাগবে 9 থেকে 10 মিনিট মতন। আমি হেঁটেই যাচ্ছি যাতে আপনাদের এই রাস্তাটা আরো ভালোভাবে বোঝাতে পারি। আর যেতে যেতে এই সুন্দর সরস্বতী প্রতিমাটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম। চলুন এবার যাওয়া যাক আমাদের আজকের গন্তব্যে। দেখুন, হেঁটে এসে এরকম সামনে একটা সোজা মন্দির দেখতে পাবেন, আর এই মন্দিরের ঠিক উপরে এই টাওয়ারটা রয়েছে, এটাও আপনারা নিজেদের ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করতে পারেন। আর এদিক দিয়ে আমরা হেঁটে এলাম, এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে এসে এই মন্দিরটা পড়লো, আমরা এই মন্দিরের পাশ দিয়ে চলে যাবো। এই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি কিন্তু সোজা। এই রাস্তাটা দিয়ে সোজা এসে এই মোড়ের মাথায় উঠলেন। এই মোড়ের মাথার থেকে এই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন এরকম লাইট লাগানো, এই আইল্যান্ডের ঠিক উল্টো দিকের যে রাস্তাটা দিয়ে এক্ষুনি স্কুটিটা ঢুকলো দেখলেন, এদিকেই এবার আমরা ঢুকে যাব। দেখুন এই রাস্তায় ঢুকে গেছি। এই রাস্তায় ঢুকে ডান দিকেই পড়বে পাটানগর নিউল্যান্ডের এই পুজোটি। বাণী অর্চনা 2025-এ এখানকার থিম হলো 111 ফুটের মা সরস্বতী প্রতিমা, আর এবছর এখানকার থিম লাইন হলো মায়ের কাছে মাথা নিচু, পাটানগরের সরস্বতী সবার উঁচু। দেখুন, যেটা এত অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, হয়তো আপনারা এতদিনে বিভিন্ন সমাজ মাধ্যমে দেখেছেন, তো এটাই হলো সেই 111 ফুট মা সরস্বতীর মূর্তিটা যেটা এখানে বসানো রয়েছে। এটাই হচ্ছে মেন প্রবেশদ্বার, যার মুখে আপনারা এরকম 111 ফুটের মা সরস্বতীর মূর্তিটা দেখতে পাবেন। আর এই হচ্ছে টোটাল প্যান্ডেলটা। এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলে এর ভেতরে রয়েছে একটি ছোট মা সরস্বতীর মূর্তি, যেটা প্রধানত পুজো হবে, তো সেটা এর ভেতরে রয়েছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আরো কাছে গিয়ে আমি দেখাবো।
এই জায়গাটা দেখতে পাচ্ছি বস্তার গায়ে সম্ভবত এগুলো প্লাস্টার অফ প্যারিস দেওয়া রয়েছে, দিয়ে পুরো এই কাঠামোটাকে তৈরি করা হয়েছে। এখনো এখানে অনেকটাই কাজ বাকি রয়েছে। আর এই যে মূর্তিটার কথা আপনাদের বলছিলাম, এইটা এরমভাবে দেখাতে আমার নিজেরও খারাপ লাগছে, তার কারণ মূর্তিটা অসম্পূর্ণ তো এখনো। তো আমি আর ওপরটা দেখাচ্ছি না। আর এটাও একটা লোহা স্ট্রাকচারের উপর বসানো রয়েছে। আর এই হচ্ছে এই দিকটা। আর এখানে যথারীতি দিন রাতের পরিশ্রমে কাজ চলছে। এই পুরো স্ট্রাকচারগুলো প্যান্ডেলের গায়ে বসানো হবে, তারপরে এটা একটা সম্পূর্ণ রূপ পাবে। তো একটু আপনাদেরকে এখানকার যে কাজটা চলছে প্রস্তুতি আরো বাড়ছে। আসুন এবার এই ক্লাবের কয়েকজন সদস্যদের থেকে এবছর এখানকার এই থিম সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। নমস্কার দাদা, দানবন ডাইরেকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একটু যদি আপনাদের প্রথমেই নাম পরিচয়টা জানতে চাইবো, আমি বাদিক দিয়ে শুরু করছি। আপনার নামটা কি আছে দাদা? সৌরাজ্য দত্ত। আপনার নাম দাদা? আপনার নাম দাদা? দীপ্তাংশু সরকার। আচ্ছা, আপনার? অভিজিৎ চক্রবর্তী। আচ্ছা, আপনারা প্রত্যেকেই এই ক্লাবের সাথেই যুক্ত রয়েছে। তো দাদা একটু আমাকে এই ক্লাবের যে এবছর আপনাদের যে থিমটা হচ্ছে একটু এই সম্বন্ধে একটু যদি বলেন। এমনি আমরা অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর দেখছি, বিশ্বের সব থেকে বড় সরস্বতী ঠাকুর। তো একটু এই বিষয়টাই বলুন না, কবে থেকে এই প্রিপারেশন স্টার্ট হয়েছে বা এরকম ভাবনা চিন্তা? এটা প্রায় 1.5 মাস আগে থেকে। 1.5 মাস আগে থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, আর এই ভাবনা চিন্তাটা মানে কি আপনাদের মানে কিভাবে এলো হঠাৎ করে যে বিশ্বের সব থেকে বড় সরস্বতী পুজো করবেন আপনারা? এবছর আমরা যেই ভাবনাটা আমরা কল্পনার মধ্যে নিয়ে এসেছি, 111 ফুটের যে এত বড় প্রতিমা, আমরা বেসিক্যালি সবাই জানি যে এত বড় সরস্বতী প্রতিমা 111 ফুটের হয়তো ওয়েস্ট বেঙ্গলে কেন সারা বিশ্বের মধ্যে এখনো দেখা যায়নি। তা এই যে জিনিসটা আমরা সবাই মিলে একসাথে, তার সাথে আমাদের মাথার উপর যিনি আছেন আমাদের প্রিয় দাদা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়, উনি যেইভাবে আমাদের সকলকে এক জায়গায় করে যেভাবে উদ্যোগ নিয়ে জিনিসটাকে এত বড় ভাবনার মধ্যে এনেছেন, হ্যাঁ, ওনার জন্যই আমরা এত দূর আসতে পেরেছি। তা এবছর আমাদের যে ভাবনাটা এত বড় ঠাকুরের যে আমরা পরিকল্পনা করেছি, আমরা মানুষকে এটাই বলতে চাই যে পৃথিবীতে কেউ কোনোদিন পিছিয়ে থাকে না, মানে ভাবনার মধ্যে আসলে সবাই সবকিছু সম্ভব হয়, এটাই আমরা বোঝাতে চেয়েছি। এখানকার শিল্পী কে রয়েছে যিনি এই পুরো ব্যাপারটা দেখছেন? সোমনাথ তামলি। আচ্ছা, আর এটা এখন তো দেখছি অনেকটাই প্রিপারেশনের কাজ মোটামুটি বাকি। মোটামুটি উদ্বোধন কবে নাগাদ হতে পারে? উদ্বোধন 1 তারিখ, 1 ফেব্রুয়ারি। মানে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া যাবে, সেদিন থেকে তারা এসে দেখতে পারবে। একদম। আচ্ছা, আর এমনি এখানে বেসিক্যালি যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এই পুরো কাঠামোটা তৈরি করতে, তো সেক্ষেত্রে একটুখানি বলুন না কি কি মেটেরিয়ালস বা কিভাবে আপনারা এই পুরো জিনিসটাকে প্রজেকশন করেছে? এখানে পুরো বাঁশের কাঠামো রয়েছে, তারপর লোহার স্ট্রাকচার দিয়ে করা রয়েছে, পুরো লোহার পাইপ দিয়ে পুরো সেফটি ভাবে করা রয়েছে, সেফটি বেল্ট, সেফটি সবকিছু দিয়ে করা রয়েছে। আচ্ছা, মানে পুরো সেফটি মেইনটেইন করে জিনিসটা। আর কিছুদিন পরে পুরো ডিজোন হয়ে যাবে। আচ্ছা, তার মধ্যে ওই 130 ফিটের মধ্যে আমরা কাউকে ঢুকতে দিতে পারবো না। আচ্ছা, পুরো সেফটি জোন থাকবে, ফায়ার থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, সবই রয়েছে। ঠাকুরটা যে ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ। আচ্ছা, এই যে পুরো ঠাকুরটা এটা পুরো ফায়ার প্রুফ আর ওয়াটার প্রুফ রয়েছে। একদম। আচ্ছা, এমনি আপনাদের এখানে প্রবেশ হয়ে যাওয়ার পরে এন্ট্রির কি ব্যবস্থা থাকছে, মানে গেট কটা কি থাকছে না থাকছে? এই ব্যাপারটা শুভ ভালো বলতে পারবো। প্ল্যানিং প্রায় শেষের পথে রয়েছে এবং কালকে আমাদের মানে এসপি আসার কথা রয়েছে। আচ্ছা, এবং আমাদের যে আমার মাথার উপর যে দাদা রয়েছে গোপাল সাহা মহাশয়, তিনিও থাকবেন। সরাসরি তার মানে এসপির সঙ্গে আলোচনা হবে কিভাবে প্রসেসিংটা করবে আর কি। মানে একের বেশি নিশ্চয়ই এন্ট্রি থাকছে এখানে? হ্যাঁ, মিনিমাম 3-4টে গেট থাকবে এবং ছোট গেট নয়, বড় গেটই থাকবে। মানে একসঙ্গে যেন 50-60 জন একসাথে ঢুকতে পারে এরকমই গেট হবে। কালকের মধ্যে আমাদের প্ল্যানিং হয়ে যাবে কোথায় কি গেট হবে, কটা গেট হবে, কালকের মধ্যে প্ল্যানিং। তখন যত মানে বড় প্রতিমা, যত অ্যাডভার্টাইজমেন্ট, তত লোকের একটা ভিড় হয়, তো সেক্ষেত্রে মানে তাদের ঢোকার মানে বেরোনোর বিষয়টাও তো হ্যাঁ হবে, ইনসিকিউরিটি লাগে। একদম, অবশ্যই অবশ্যই, কোনো চিন্তা নেই এই বিষয়ে। মানুষের নিরাপত্তা সবার আগে, একদম। সেই জন্য আমরা ডিজোনেরও ব্যবস্থা করেছি, মানে ডেঞ্জার জোন থাকছে, কোনো মানুষকে 130 মিটারের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। যা দেখবে মানুষ সেফটি জোন থেকে দেখবে। আচ্ছা আচ্ছা, মানে একদম মানে সামনে গিয়ে প্রতিমা দর্শন করা যাবে থাকবে না, দূর থেকেই তাদেরকে দেখতে হবে, ফটো ভিডিও। এবং আমরা চেষ্টা করছি ভিতরে যে ছোট প্যান্ডেলটা রয়েছে যেখানে আসল প্রতিমা থাকবে, সেই প্রতিমাটাকে এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানোর জন্য, যেন আসল প্রতিমাকে তো মানুষকে দর্শন করতেই হবে, সেই মাকে আমরা এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখাবো। আচ্ছা, আর এখানে ঠাকুর মোটামুটি থাকবে কতদিন? 1 তারিখে তো শুভ উদ্বোধন হচ্ছে। 1 সপ্তাহ রাখার চেষ্টা করছি এবং ওই কালকে এসপি সাহেব আসবে। আচ্ছা, উনি পরিদর্শন করে সমস্ত বিষয়টা আমাদের জানাবেন। আচ্ছা, তারপর আমাদের দাদা থাকবে গোপাল সাহা মহাশয়, তিনি সিদ্ধান্ত নিয়ে
আমরা জনসম্মুখে নিয়ে আসবো। মানে এটা এবার বাকিটা পুরো প্রশাসনের উপর ডিপেন্ড করছে যে তারা কতদিনের পারমিশন তারা যদি বলে 5 দিন রাখতে আমরা 5 দিন রাখবো, তারা যদি বলে 7 দিন রাখতে 7 দিন রাখবো, কেননা আমাদের জন্য এক্সট্রা মেলাও বসছে এবছর। আচ্ছা আচ্ছা, এই পুরো মাঠটা জুড়েই মেলাটা হবে না? মেলাটা ওই পাশের মাঠে হবে। আচ্ছা, এই পাশের যে মাঠটা রয়েছে ওদিকে হবে। আচ্ছা আচ্ছা, আর এই বছর আপনাদের পুজো মোটামুটি কত বছরে পদার্পণ করলো? এবছর আগে দুটো ক্লাব ছিল, দুটো ক্লাব বড় পুজোই করতো, কিন্তু এবছর আমাদের মাথার উপরে গোপাল সাহা মহাশয় দাদা আমাদের পাশে থেকে দুটো ক্লাবকে নিয়ে বসে একটা বড় মিটিং করে সেখানে সিদ্ধান্ত নেয় দুটো ক্লাবের উদ্যোগে এবং গোপাল সাহা মহাশয় সহযোগিতা একটা বড় পুজো হবে, যে পুজোটা রাজ্য কেন পৃথিবীব্যাপীতে সবার মুখে মুখে থাকবে। আচ্ছা, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন করে আপনাকে, মানে আপনিও ব্যস্ত মানুষ, আমি আপনার বেশি সময় নেবো না। এখানে কি মানে ফাইবারের ইউজ হচ্ছে? মানে আমি যতটা শুনেছি এখানে ফাইবারের কিছু না, ফাইবার করতে অ্যাকচুয়ালি মানে কোটিং করতে গেলে তো সময় লাগে, মিনিমাম 3-4 মাস সময় লাগে। প্রথমে মাটির পোলে, তারপর আবার ডাইস তুলতে হবে, তারপরে আবার ফাইবার গ্লাসটাকে আনতে হবে, সময় লেগে যাবে। আচ্ছা, আমাদের হাতে সময় ছিল না, শর্ট সময়ের মধ্যে করা হচ্ছে। সে লোহার স্ট্রাকচার করা হয়েছে, বাঁকারি, খবরের পেপার, চট, কাপড়, ফোম, থার্মোকল এইসব ব্যবহার করে প্রতিমা তৈরি করা হয়েছে। আচ্ছা, সেফটির জন্য এই ক্রেনটাকে রাখা হচ্ছে পুজো কদিন। আচ্ছা, এই যে ক্রেনটা দেখা যাচ্ছে, এই ক্রেনটা তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ক্রেনটা পুরো পুজো কদিন? পুজো ঠাকুর যতদিন থাকবে ততদিন ক্রেনটা রেখে দেবে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। আচ্ছা আচ্ছা, যদি ওই স্ট্রাকচারটা ফলস হয়ে যায়, ক্রেনটা ঠাকুরটাকে রেখে দিতে পারে, সামাল দিয়ে দিতে পারে। বাহ, তো একটু ভেতরে গিয়ে দেখার অনুমতি যদি দেন আপনারা। অবশ্যই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা। ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন প্রত্যেকে। আর এই জায়গাটা পুরোটাই সোলার ডিজাইনিং চলছে। এখানে দুজন দাদা, আপনাদের আরো রয়েছে না? কতজন মিলে মোটামুটি এই কাজটা চলছে, এই সোলার কাজটা বিশেষত? 8-10 জন মিলে। বাহ, তো একটু আপনাদেরকে কাছ থেকে ডিজাইনগুলো দেখাই। এখানে প্রথমে ড্রয়িং আঁকা হচ্ছে, এই শোলা পুরো কেটে এরকম ডিজাইন তৈরি করা হচ্ছে। একটু আপনাদেরকে দেখাই ডিজাইনটা। এগুলো কি ওই পিলার হিসাবে মনে হয় ব্যবহার করা হবে না? এগুলো পিলারই হচ্ছে। দেখুন পুরো জোর কদমে চলছে, পিলারের স্ট্রাকচার অলরেডি রেডি হয়ে গেছে। আর এই পুরো ডিজাইন, এই হচ্ছে নিচের দিকটা। তো মোটামুটি এইখানে সোলার পুরো কাজগুলো চলছে। আরও ডিটেলসে আপনাদেরকে দেখাবো। এখন এখানে এনারা কাজ করছেন, এখানে বেশিক্ষণ থেকে এনাদের অসুবিধা করে লাভ নেই। মোটামুটি তাই ওপর থেকে আপনাদেরকে যতটা হয় দেখিয়ে দিলাম। এখানেও এই দাদা কাজ করছেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ, একটু ডিস্টার্ব করলাম আপনাদের। দেখুন এখানে এই বিনাটা তৈরি হচ্ছে, যেটা ঠাকুরের হাতে রাখা হবে। তো এই পুরো স্ট্রাকচারটা মোটামুটি রেডি হয়েছে, এটা উপরে উঠে যাবে। আর বাকি এখানে অনেক কিছুই আনুষঙ্গিক কাজ চলছে। এখানে পুরো স্প্রের মাধ্যমে এই কালারগুলো হচ্ছে সোলাতে। আসুন এবার কথা বলে নেব এই থিমের যারা বাস্তব রূপকার, অর্থাৎ এই থিমের প্রধান শিল্পী ও তার সহকারী শিল্পীদের সাথে, যাদের দিনরাতের অক্লান্ত পরিশ্রমে একটা মস্তিষ্কপ্রসূত ভাবনা ধীরে ধীরে বাস্তবের রূপ নিচ্ছে। নমস্কার দাদা, আপনার পরিচয়টা প্রথমে একটু জানতে চাইবো। এই ক্লাবের সাথে আপনি কিভাবে মানে যুক্ত রয়েছেন এই বছর? আমি এখানে শিল্পী হিসেবে এসেছি, আমার নাম আলোক কুমার দে। আচ্ছা, আর আমার সিনিয়র সোমনাথ দা, ইনিও শিল্পী। আচ্ছা, হ্যাঁ, আর আমাদের সহযোগী আছেন, ভালো নাম কি? সুব্রত দা। আচ্ছা, একটু যদি এইখানকার যে থিমটা, আপনারা যেহেতু শিল্পী এখানকার, তো আপনারা আরো ভালো এই জিনিসটার মধ্যে আলোকপাত করতে পারবেন। তো একটু দয়া করে বলুন না যে এখানে আপনাদের যে চিন্তা ভাবনাটা পুরো এবছর মানুষ দেখবে, একটু চিন্তা ভাবনাটা যদি আপনি শেয়ার করেন আমাদের সকলের সাথে। আসলে আমরা একটা এত বড় প্রতিমা তৈরির কাজ পেয়েছি এই ক্লাবের সদস্যদের সৌজন্যে। তো আমাদের একটা প্রচেষ্টা ছিল যে আমরা এমন একটা ভার্ট স্কেলে কাজ করব, যেটা হচ্ছে একটা পুরোনো দিনের, যে আমরা মন্দিরে গেলে যে সমস্ত জায়গায় গেলে একটা ফিলিংস পাই। যেমন ধরুন পুরীর যে কোণারক মন্দির বা পুরীর বড় বড় মন্দির টন্দির আছে, সেখানে গেলে যে ফিলিংসটা পাই, এখানে এলে যেন সেই ফিলিংসটা পাওয়া যায়। আচ্ছা, আমরা তাই ইন্ডিয়ান স্কাল্পচারটাকে ধরেছিলাম। বাহ, ইন্ডিয়ান স্কাল্পচারটাকে আমাদের যেহেতু একটা বিগ আকারের প্রতিমা হচ্ছে, সেটা যখন বিশ্বের জায়গায় যাবে যেন আমাদের ইন্ডিয়ান স্কাল্পচার হিসেবেই যায়। সেই হিসেবে আমরা ইন্ডিয়ান স্কাল্পচারটাকে ধরেছি এবং ইন্ডিয়ান স্কাল্পচারের আদলেই আমাদের প্রতিমাটা বানানো হয়েছে। হ্যাঁ, যখন এটা একটা বিশ্বের জায়গায় যাবে, বিশ্বের মানুষও দেখবে যে আমাদের ইন্ডিয়ান কালচারটা কেমন, এবং ইন্ডিয়ান কালচারের যে একটা রিদম আছে, একটা ফর্ম আছে, সেগুলো নিয়েও তারা একটা আইডিয়া পাবে ভালো মতো।
আচ্ছা, আর এই কাজটা তো মোটামুটি শুনলাম মোটামুটি 1-1.5 মাসের ওপর চলছে, এই হ্যাঁ। পুরো প্রসেসটা 1-1.5 মাসের ওপর চলছে। হ্যাঁ। তো এখানে মূল যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ। এই টোটাল মণ্ডপ সজ্জা বলুন বা প্রতিমা সজ্জায়, তো এগুলোর মানে কি কি জিনিস মূলত আপনারা ব্যবহার করছেন এই পুরো? আমরা অনেক কিছুর দিকে লক্ষ্য রাখছি, পরিবেশ দূষণটাকে মাস্ট লক্ষ্য রাখছি। এই কারণে এখানে যদি আমরা ফাইবার গ্লাস ইউজ করতাম, একটা ভার্ট স্কেলে ফাইবার, এটা পরের দিকে তো ভেঙে ফেলার ব্যাপার আছে, এগুলো নষ্ট হওয়ার ব্যাপার আছে, এগুলো কোথায় ফেলা হবে, এই জন্য আমরা ফাইবারটাকে চুজ করিনি। এবার যতটুকু আমরা মানে পরিবেশ দূষণটাকে লক্ষ্য রেখে আমরা বাঁশ এবং বাখারি এবং কাপড়, পুট্টি এইরকম দিয়ে আমরা সমস্ত কিছু দিয়ে বানিয়েছি এত বড় প্রতিমাটা। এবং এর জন্য আমাদের একটু কনসেপচুয়াল দিকেও প্রচুর লক্ষ্য রাখতে হয়েছে, কারণ বাখারি দিয়ে দুম করে একটা ইন্ডিয়ান স্কাল্পচার বানানো প্রচুর টাফ ব্যাপার। আর এত বড় মাপের হলে সেটা আরো মানে সেটা ড্রয়িং ধরাটা এবং তার ভলিউম ধরাটা অনেক টাফ ব্যাপার, এবং এটাকে খুব মাথায় রেখে কাজ করতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো লাগলো আপনার। তখন আমরা বিশেষত যা পরিবেশ থেকে নেবো সেটাই পরিবেশে যাবে। হ্যাঁ, পরিবেশ যদি আমরা পরিবেশ বান্ধব জিনিস না নিয়ে অন্য ধরনের জিনিস ব্যবহার করি, তো সেটা গিয়ে পরিবেশে ক্ষতিকর হবে, অটোমেটিক্যালি ঘুরে আমাদের দিকেই আসবে। আর যেহেতু এটা একটা এত ভার্ট স্কেলে একটা পুজো প্যান্ডেলের কাজ হচ্ছে, এটা তো কোনো না কোনো ভাবে নষ্ট হবে, একদম, এটা তো রেখে দেওয়ার বিষয় নয়। এটা যখন নষ্ট হবে সেটা যেন পরিবেশ বান্ধব হিসেবেই থাকে। আচ্ছা, আর একটা জিনিস একটু জিজ্ঞেস করি, ওখানে ভেতরে দেখলাম সোলার কাজ চলছে, তো এইগুলো একটা পুরীর সাথে এখানে একটা যোগাযোগ শুনলাম, তো এই বিষয়টা যদি একটু দয়া করে বলেন। বিষয়টা হচ্ছে আমাদের যে মানে স্টাইলটা, এটা এখনো ওড়িশাতে জাগ্রত আছে, মানে জেগে আছে। মানে আমাদের ইন্ডিয়ান যে কালচারটা, ইন্ডিয়ান স্কাল্পচারটা, এটা ম্যাক্সিমাম ওড়িশাতে বিভিন্ন জায়গায় মূর্তিতে দেখতে পাওয়া যায়, এখনো বিভিন্ন জায়গায় ভাস্কর্য শিল্পে দেখতে পাওয়া যায়। তো ওদের ওখান থেকে আমরা তুলে এনেছি যে শিল্পীকে, যে যাতে ওই মানে অর্নামেন্টের যে ড্রয়িং গুলো, সেটা কিন্তু আমাদের যারা এখানে থার্মোকল যারা কার্ভিং করে তাদের পক্ষে খুব টাফ ব্যাপার হবে। মানে ওই কার্ভিংটা করা বা ওই অর্নামেন্ট গুলো নিয়ে আসা খুব কঠিন ব্যাপার। এই জন্য আমরা চাই যে যতটা সহজ হওয়া যায়। তো এই জন্য আমরা উড়িষ্যা থেকে একজন শিল্পীকে নিয়ে এসেছি, উনি খুব ভালো কাজ করেন এবং জগন্নাথ মন্দিরে উনি হচ্ছে ড্রয়িং করেন, জগন্নাথ মন্দিরের রথে। এবং জগন্নাথ মন্দিরের বড় পাওনা এই বছর এই ক্লাবের জন্য বিশাল একদম উড়িষ্যার জায়গা থেকে আপনারা জায়গার লোক এনে এই কাজগুলো করাচ্ছেন। কারণ এখানের লোক আসলে হয়তো তাদের পক্ষে সেই কালচারটা অতটাও রপ্ত করা সম্ভব নয়, লোকাল মানুষ করলে যেটা সুবিধা। আমাদের এখানে কমার্শিয়াল ওয়ার্ক প্রচুর হয়, এবং কমার্শিয়াল কাজ, ধরুন প্যান্ডেল সজ্জা, এই সজ্জা, এগুলো কমার্শিয়াল ওয়ার্ক। তাকে যখন আমি একটা ড্রয়িং এ ফেলবো, তখন আমাকে ড্রয়িংটা করে দিতে হবে। আর ওকে যখন আমি নিয়ে আসবো, ওর ড্রয়িং সেন্সটা জানে, মানে কিভাবে ওর ড্রয়িং করতে হয়, কিভাবে অর্নামেন্ট গুলো নিয়ে আসতে হবে, ওর পক্ষে এটা সম্ভব ধরাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এই ক্লাবের মানে ছিল যে ক্লাবই চাইছিলেন যে এরকম একটা বড় কিছু একটা ভাবতে। এবার সেখান থেকে আমাদেরও মনে হয়েছিল যে ঠিকই আছে, এরকম একটা কাজের এক্সপিরিয়েন্স হবে, এবং এই সুযোগ তো সবসময় পাওয়া যায় না, সেই হিসেবে আমাদের করা। এবং ও যেটা বললো যে ইন্ডিয়ান কালচার ধরে, কারণ বিশ্বের কাছে আমাদের কালচারটাকে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজের মাধ্যমে মূল উদ্দেশ্য। এবং আর একটা মেসেজও আছে যে আমরা যেটা বলি যে অস্ত্রের থেকে কলমের জোর অনেক বেশি, তো তার মানে বিদ্যার স্থান অনেক উপরে। তো সেই হিসেবে সরস্বতীকে আমরা বড় হিসেবে দেখাচ্ছি এই কারণেই যে আমাদের শিক্ষা সংস্কৃতির জায়গা অনেক উপরে। আমাদের পশ্চিমবঙ্গের যদি যে বাঙালি সবসময় ক্রিয়েটিভ হয়, তো সেই জায়গায় আমরা দেখাচ্ছি যে সমস্ত কিছুর ঊর্ধ্বে, মানে যদি মানুষকে একদম একটা সেই ব্যাপ্তি শিক্ষার আলোয় মানুষ কিন্তু অনেক বেশি আলোকিত হয়। তো এটাই আমাদের কাছে মূল মেসেজ। বাহ, যাক দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের, মানে সময়ের মধ্যে দিয়ে অনেকটা সময় নিলাম। মানে এটা আমি দর্শকদের উদ্দেশ্যেও বলবো যে যদি পারমিশন পাওয়া যায় তাহলে এখানে আপনারা এসে মোটামুটি 7 দিন মতন এই প্রতিমা দর্শন করতে পারবেন। তো অবশ্যই আসুন, খুব একটা ভালো প্রয়াস। তো আপনারা না আসলে হয়তো এত বড় একটা প্রয়াস, মানে শিল্পসত্তাই হয়তো সম্মান পাবে না। তাই আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের পরিবারের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দিন, যাতে যারা জানেন না এখনো তারাও যাতে এখানে আসতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের যে ইন্ডিয়ান মন্দিরগুলো হয়, তার একটা ভলিউম দেখতে পাবেন। ইন্ডিয়ান স্কাল্পচারের যে একটা ভলিউম, সেটা কিন্তু এখান থেকে টপ লেভেল দেখতে পাবেন। এটা সাধারণত এত বিগ কাজগুলো হয় রিলিফ টাইপের হয়, পাতলা পাতলা রিলিফ টাইপের হয়, মানে ভলিউম ধরে কাজ করতে গেলে ভেঙে পড়ার চান্স থাকে। এটা কিন্তু এত বড় কাজে কেউ রিস্ক নেয় না,
আচ্ছা হ্যাঁ, কিন্তু এটা যেহেতু একটা স্কাল্পচার, এটাকে আমাকে ভলিউমটাকেও লক্ষ্য রাখতে হয়েছে, যে ভলিউমটাকে ধরতে হবে। যখন এই এরিয়াতে আসবে, সে একটা ভ্রমণের উদ্দেশ্যে আসবে, শুধু কোনো মূর্তি দেখতে আসবে না, সে ভ্রমণটাকেও ফিল করবে। কাজকর্মগুলো সব ভেতরে সেটিং হবে। আর ভেতরে একটা মূর্তি তৈরি হচ্ছে, মাটির মূর্তি, ওটা পুজো হবে। আর আমি এখানে দেখতে পাচ্ছি এই পুরো স্ট্রাকচার গুলো লোহা দিয়ে আগে তৈরি করা হয়েছে। হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, এই পুরো যে স্ট্রাকচারটা, এটা পুরোটা আগে লোহা দিয়ে তৈরি করা হয়েছে। আসলে আমাদের প্রতিমা আছে 7.2 টন। আচ্ছা, তো এইটা মানে যে লোড ক্যাপাসিটি, সেইটা ধরার জন্য এখানে সামনে একটা লোহা স্ট্রাকচার দেওয়া হয়েছে। আচ্ছা, মানে এই পুরো লোহা স্ট্রাকচারটা পুরো প্যান্ডেলের প্লাস ঠাকুরের যে ওই সেটাকে নিতে পারে, ধরে রাখতে পারে, এটা ধরে রাখতে পারে। আচ্ছা আচ্ছা। আর যেরকমটা দাদা বললেন যে এইখানে এই ক্রেনটা এনে রাখা রয়েছে, যাতে ভগবান না করুক যদি কোনো ইনসিডেন্ট এরকম তৈরি হয়, সিচুয়েশন এরকম তৈরি হয়, যাতে সেটা তৎক্ষণাৎ সামাল দেওয়া যায়। এই পুরো জিনিসটা যদি কোনো কারণে কাঠামো ফলস করে যায়, যেটা দাদা বললেন, তো এই ক্রেনটা যাতে এই জিনিসটাকে পুরো সামাল দিয়ে দিতে পারে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এইখানকার যাবতীয় তথ্য দিতে পেরেছি। তারপরেও যদি কিছু বাকি রয়ে গিয়ে থাকে, তাহলে কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করবো আমি, কথা দিলাম। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইবের মাধ্যমে আপনাদের আশীর্বাদের হাতটা সবসময় আমার মাথার উপর রাখবেন। আর এখন তো ফেসবুক পেজও এসে গেছে, তো তাই পারলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখবেন। ভিডিওটা শেষ করার আগে ভাবলাম একটু আপনাদের এখানকার সন্ধ্যের দৃশ্যটাও দেখিয়ে দিই। দেখুন কি অপূর্ব লাগছে।